দেখো ম্যাথ কিন্তু, যেটা আমরা বলি ম্যাথ কিন্তু খুব কঠিন একটা সাবজেক্ট, কিন্তু আবার খুব ইজিও একটা সাবজেক্ট। ম্যাথ কিন্তু আমরা খুব ইজিভাবে করতে পারি, কিন্তু আমরা সেইভাবে প্রপার মানে কনসেপ্ট দিয়ে করি না, আমরা ফর্মুলা দিয়ে করি, শর্ট ট্রিক্স হিসাবে শিখতে যাই যে এই জিনিসটা শিখবো, এইটা শর্ট ট্রিক্স, কিন্তু অ্যাকচুয়ালি শর্ট ট্রিক্স বলেও কিছু হয় না। আর ম্যাথের মানে অনেকে বলে কি শর্ট ট্রিক্স শিখতে, কম্পিটিটিভ এক্সাম পড়তে শর্ট ট্রিক্স শিখতে, দেখো শর্ট ট্রিক্স বলে কিছু হয় না কিন্তু। কিন্তু সব কিছু কী বলো তো, সব কিছু খুব ইজিতে করা যায় যদি আমরা প্রপার ওয়েতে শিখতে পারি। যদি প্রপার ওয়েতে আমরা যদি শিখতে পারি, খুব ইজিতে করা যায়। তো আজকে আমরা কিছু জিনিস দেখব, সেরা যে জিনিসগুলো কত ইজিতে আমরা ম্যাথ করতে পারি। ধরো একটা সিম্পল জিনিস, একটা প্রথম আসছে একদম সিম্পলিফিকেশানে একটা জিনিস দেখাচ্ছি তোমাদের। সিম্পলিফিকেশানে অনেকে হয়তো জানো এই জিনিসটা, ধরো আমার যারা ওল্ড স্টুডেন্ট আছো বা যারা আমার কাছে ক্লাস আগে করেছো, যে আমার অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডার, ধরো 6/7, 8 ধরো 13, 41/43, আর ধরো 101/431। এই যে জিনিসটা, এই যেমন সিম্পলিফিকেশান জিনিসটা, অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডার, এই জিনিসটা অনেকভাবে করা যায়। অনেকভাবে কি, অনেকে কি করে, অনেকে এটাকে করে কি নিচেরগুলো লসাগু, ছোটোবেলা আমরা কি করতাম নিচেরগুলো লসাগু। কিন্তু দেখো আমি যদি 7, 13, 43, 431 এই লসটাও করতে যাই, অনেক টাইম লেগে যাবে। বা অনেকে কি করে যে অনেক শেখায় দেখবে ক্রস মাল্টিপ্লিকেশান, এইরকম ক্রস মাল্টিপ্লিকেশান, বা 6, 13 গুণ করলাম আর 7, 8 গুণ করলাম। ধরো 8 7 ক্রস মাল্টিপ্লিকেশান যদি করি, এই দুটো 8 7 কত 56, আর 6 13 কত 78, তাহলে কে বড় 78 বড়, মানে 6/7 বড়। এইভাবে করে। আবার অনেকে কি করে ছোট ডিজিট থাকলে ওপরে শূন্য বসিয়ে করে, ওপরে শূন্য বসিয়ে আমার ডিভাইডেড করে। কিন্তু দেখো যতগুলো জিনিস শিখলাম এ পর্যন্ত, যে লসগু করে, ক্রস মাল্টিপ্লিকেশান করে, ওপরে শূন্য বসিয়ে, যখন এই দুটোর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে যাব, তখন কিন্তু আর সেটা কাজ করবে না। যখন এই দুটো জিনিসের জন্য অ্যাপ্লাই করতে যাব, তখন কিন্তু কাজ করবে না। ঠিক আছে, তখন কি হবে দেখো, একটাই জিনিস শেখাবো যেটা সব থেকে ইজিভাবে আমরা করতে পারি, যে কোনো এই অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডার বার করতে গেলে, কি নিচেরটা থেকে উপরটা মাইনাস করব। তাহলে নিচেরটা থেকে উপরটা মাইনাস করলে কত হয় 6/1, এখানে কত 8/5, এখানে কত 41/2, এখানে কত 411/20। তাহলে দেখো এটার অ্যান্সার কত 6, এটা 1/3, এটা হচ্ছে 20.5 বা 20 পয়েন্ট সামথিং যদি বলি, আর এটা দেখো 20, যদি আমি 41 ধরি 41.1। দেখো এখানে যদি 2 করি, তাহলে এটা কত হচ্ছে, কাছাকাছি ভ্যালু আসছে। এই দুটোর মধ্যে কে বড় বলো তো, 41/2 বড়। যদি আমি দেখো এখানে করে দিই, এখানে কনফিউশন যদি আসে, ধরো 410 করলাম, নিচে 20 করলাম, তাহলে দেখো কে বড় 411 বড়। তাহলে দেখো কত ইজিতে আমি করে দিতে পারলাম, বুঝলে? এটা কেউ বুঝতে অসুবিধা হয়েছে এমন কেউ আছো? আর একটা জিনিস, যদি অঙ্ক বুঝতে না পারো, আমি একবার ছাড়া 100 বার বলবো, কিন্তু কেউ না বুঝে, যেহেতু এটা অনলাইন ক্লাস, তাই অনেকের প্রবলেম হবে, অনেকের নেটওয়ার্কের প্রবলেম হবে, বা অনেকে, যেহেতু আমি এখান থেকে দেখতে পাচ্ছি না, অফলাইনে ক্লাসে হলে কি হয়, যে কেউ যদি বুঝতে না পারে, আমি তাকে মানে তার ফেস দেখে আমি রিড করে বলতে পারি যে সে বুঝতে পেরেছে কিনা। যেহেতু অনলাইন ক্লাস, তাই সম্পূর্ণভাবে বোঝার দায়িত্বটা তোমাদের। যদি কিছু না বুঝতে পারো, আমি একবার ছাড়া 100 বার বলবো, ঠিক আছে, কিন্তু না বুঝে যাবে না। ম্যাথে কি বলো তো, একটা যদি পারো তুমি 100টা নামাতে পারবে, কিন্তু 100টা টুকে কিচ্ছু হবে না যদি তুমি না নামাতে পারো, না বুঝতে পারো। তাহলে এটা কারো ডাউট আছে? আর একবার কি দেখো, নিচেরটা থেকে ওপরটা মাইনাস করলাম, 7 থেকে 6 মাইনাস করলে 1, নিচে বসিয়ে দিলাম। 13 থেকে 8 মাইনাস করলে 5,
41 থেকে 43 মাইনাস করলে কত? 2। কি বলছো? হ্যাঁ, তা 411 থেকে 431 মাইনাস করলে কত হয়? 20 না? হ্যাঁ, সেটা সেম থাকবে। হ্যাঁ হ্যাঁ, সেটা সেম থাকবে। ঠিক আছে, বোঝা গেছে? এবার বলো, এটা কার কার ডাউট আছে এখনো? বলো, কে কে বুঝতে পারোনি বলো? এমন কেউ আছো যে এটা বুঝতে পারোনি? আচ্ছা, কিছু বুঝতে পারুন। দেখো এখানে 7 নিচেরটা থেকে ওপরটা মাইনাস করলাম, তাহলে 7 থেকে 6 মাইনাস করলে কত হয়? কত হয় 7 থেকে 6 মাইনাস করলে? কত হয়? চুপ করে আছে যে, জিজ্ঞেস বুঝতে পারলো পড়েনি বললো, চুপ করে আছে, জিজ্ঞাসা করছি। কত হয় 6 থেকে 7 থেকে 6 মাইনাস করলে? তাহলে নিচে সেটা বসাবো। 13 থেকে 8 মাইনাস করলে কত? 5, নিচে বসাবো। 43 থেকে 41 মাইনাস করলে কত হবে? 2, এটা বোঝানো যে 2। 431 থেকে 20 মাইনাস করলে, এই 11 মাইনাস করলে কত? 20। তাহলে 6/1 কত? 6। 8/5 কত? 1/3 41/2 কত? 20.5। 411/20 কত? এখানে হবে 41.55। তাহলে সব থেকে বড় কে পেলাম? এটা, তারপরে করতে এটা, তারপরে এটা, তারপরে এটা। বোঝা গেছে? বুঝতে পেরেছো? চলো নেক্সট। দেখো, পার্সেন্টেজে একটা সিম্পল জিনিস আসছি। পার্সেন্টেজে অনেক কিছু কোশ্চেন পড়ে, যারা অনেকটা শিখোছো, আমি তাদের ক্ষেত্রে এই কোশ্চেনটা রেখেছি। অনেকটা যারা শিখোছো, ঠিক আছে, বা অনেকটা জানো, পার্সেন্টেজ করেছো, পার্সেন্টেজে একটা অঙ্ক আসে, আমি বারবার বলি। এখানে দেখো বলছে লেন্থ অফ রেক্ট্যাঙ্গেল ইনক্রিজ বাই 20% অ্যান্ড ব্রেথ ডিক্রিজ বাই 10%, দেন হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট অন পেরিমিটার অ্যান্ড এরিয়া। তাহলে এই কোশ্চেনটা যে স্যার, এখানে আমি এই ফর্মুলা করবো, a প্লাস বি ইন্টু AB/100। ওকে, ভেরি গুড। এটা হচ্ছে কি সাকসেসিভ ইনক্রিজ ডিক্রিজের ফর্মুলা। সাকসেসিভ ইনক্রিজ ডিক্রিজের ফর্মুলা মানে যখন পরপর ইনক্রিজ হয়, যখন। এবার এটা কোথায় অ্যাপ্লাই করতে পারবো স্যার? দেখো এখানে এরিয়ার ফর্মুলা কি? লেন্থ ইন্টু ব্রেথ। এরিয়ার ফর্মুলা কি? লেন্থ ইন্টু ব্রেথ। যখনই এখানে ভালো করে কনসেপ্ট বোঝো, অনেকে আমি যদি শিখিয়ে চলে যেতাম যে এখানে হয় a প্লাস বি প্লাস AB/100 সাকসেসিভ ইনক্রিজ করবে, কিন্তু সাকসেসিভ ইনক্রিজটা কোথায় হবে? তুমি এইটা পরীক্ষায় রেক্ট্যাঙ্গেল দিয়ে করে গেছো, গিয়ে পরীক্ষায় দেখছো এখানে দেয়া আছে তোমার হেমিস্ফিয়ার দেয়া আছে বা স্পিয়ার দেয়া আছে, তখন কি করবে স্যার? কিউব দেয়া আছে। কিন্তু তুমি তো একটাই জিনিস জানো, যে শিখেছো রেক্ট্যাঙ্গেল যদি আমার হয় তাহলে আমার ইনক্রিজ লেন্থ আর এর ব্রেথের যে এটা হবে সেটা a প্লাস বি প্লাস AB/100। কিন্তু পরীক্ষায় গিয়ে দিয়েছে হেমিস্ফিয়ারের রেডিয়াস বাড়ে 10% আর হাইট বাড়ে 10%, ধরো, বা ধরো 9 and 1/11% দিয়ে দিল, ঠিক আছে, তাহলে আমার ভলিউমের ওপর কত ইম্প্যাক্ট পড়বে? তখন শেষ। কারণ তোমরা কি জিনিসটা শিখেছো, মুখস্থ করে যাচ্ছ যে আমার যদি এরিয়া আমার রেক্ট্যাঙ্গেল থাকে তাহলে a প্লাস বি প্লাস AB/100 হবে। তাহলে এক্ষেত্রে আমার কি ধরবো? এই লেন্থ কত? 20। আমি যদি ইনক্রিজ করে, এবার দেখো ডিক্রিজ মানে কি? মাইনাস। যদি ইনক্রিজ প্লাস হয়, ডিক্রিজ মানে কি? মাইনাস, তাহলে -10। এখানে কি প্লাস মাইনাসে গুণ করলে কি হয়? মাইনাস। তাহলে 20 ইন্টু 10/100, তাহলে 0 0 কেটে গেল। তাহলে 20 মাইনাস 12 মানে কত হচ্ছে? 8%। তাহলে দেখো 8% কি হবে? ইনক্রিজ করবে। এরিয়া কি হবে? 8% ইনক্রিজ করবে। এবার আসছি দেখো এই কোশ্চেনটা, যেটা অনেকেই এখানে পারবে না হয়তো, অথচ তাদের হয়তো চ্যাপ্টার শেষ হয়ে গেছে বা পার্সেন্টেজ কমপ্লিট, পার্সেন্টেজ জানে, কিন্তু এইটা যদি আমি পারবে না এখন। যে রেডিয়াস 10% ইনক্রিজ করেছে হেমিস্ফিয়ারে,
আমার হাইট হচ্ছে 9 and 1/11% ইনক্রিজ করেছে। আচ্ছা, যারা এখানে আজ ফার্স্ট ক্লাস জয়েন করছো তাদের হয়তো এটা একটু প্রবলেম হবে, তারা পার্সেন্টেজ সম্বন্ধে আইডিয়া নেই, হয়তো একটু চেষ্টা করো শেখার। পার্সেন্টেজ আমি যখন চ্যাপ্টার ওয়াইজ করাবো, চ্যাপ্টার ওয়াইজ, তখন এগুলো একদম ক্লিয়ার হবে যে a+b+ab/100টা কোথা থেকে এলো। a+b+ab/100 মানে কি, সাকসেসিভ যখন হয়, সাকসেসিভ মানে পরপর, মানে প্রথম ধরো 20% বাড়ালাম, পরে আবার 10% কমালাম, এইরকম সাকসেসিভ যখন হয় তখন এই ফর্মুলা পড়ে a+b+ab/100। ঠিক আছে, যদি ইনক্রিজ হয় তাহলে প্লাস, দুটোই প্লাস হতো, যদি দুটো ডিক্রিজ হতো দুটোই মাইনাস হতো, যেহেতু কমছে। বোঝা গেছে? এবার এই ক্ষেত্রে যেটা বলছিলাম যে হেমিস্ফিয়ার যদি হতো, হেমিস্ফিয়ারের এটা বলো তো, হেমিস্ফিয়ারে ভলিউমের ফর্মুলা কি? ফার্স্ট আসছে পাই স্যার r²h, পাই r²h। দেখো তাহলে এইটা আমি শিখেছি, কিন্তু এটা পরীক্ষায় এলো একটু মডারেট ভার্সান। তাহলে এখানে দেখো আমি কি বললাম, কনসেপ্টটা কি বললাম, যখনই মাল্টিপ্লিকেশান থাকবে, ভালো করে বোঝো, যখনই মাল্টিপ্লিকেশান থাকবে তখনই কি হবে আমার, যখনই মাল্টিপ্লিকেশান থাকবে তখনই কি হবে, সাকসেসিভ জিনিসটা আসবে। তাহলে এখানে দেখো r²h মাল্টিপ্লিকেশান হিসাবে আসে না, তাহলে যেখানেই মাল্টিপ্লিকেশান এসেছে সেখানে কি হবে, সাকসেসিভ ইনক্রিজ অর্ডারে আসবে। তাহলে এখানে আর কবার এসেছে, দুবার, মানে কি 10% করে দুবার ইনক্রিজ হয়েছে। আর হাইটটা ধরো ডিক্রিজ করেছে কত, 9 and 1/11% ডিক্রিজ করেছে। এবার দেখো তুমি শিখোছো সাকসেসিভ a+b+ab/100 দুটো নিয়ে শিখোছো, কিন্তু এখানে দেখো তিনটে আছে, আবার ফ্র্যাকশান আছে। তাহলে দেখো প্রতি পদে পদে কত আলটিমেটলি মানে মডার্ন জিনিস শিখতে হচ্ছে। দেখো যা শিখোছো সেগুলো কিছুই কাজে লাগাতে পারছো না। তাহলে দেখো আমি এমনভাবে শিখবো জিনিসটা যে আমার সব ক্ষেত্রে যেখানে যে কোশ্চেন দিক আমি সেটা করতে পারবো, এবং কনসেপচুয়ালি করতে পারবো, এবং ইজি মেথডে করতে পারবো। যদি আমি এইটা দিয়ে এই ফর্মুলাতে লাগাতে যাই দেখো তখন পারবে না, কিন্তু কারণ এখানে ফ্র্যাকশান আছে, ক্যালকুলেশনে অনেক টাফ হয়ে যাবে। কিন্তু ভালো করে দেখো 10%, আমি যদি এটা ফ্র্যাকশান ইউজ করি, 10% মানে কত, 1/10, 10% মানে কত, 1/10, 9 and 1/11% মানে কত, 1/11। তাহলে দেখো এই ফ্র্যাকশান জিনিসটা আবার চলে আসছে। এই ফ্র্যাকশান জিনিসটা, এই 1/10টা কি, এখানে 10টা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, মানে প্রারম্ভিক যেটা ইনিশিয়াল ভ্যালু। এই একটা কি ইনক্রিজ ভ্যালু বা ডিক্রিজ ভ্যালু, এই একটা কি ইনক্রিজ ভ্যালু বা ডিক্রিজ ভ্যালু, এই 10টা কি ইনিশিয়াল ভ্যালু। যদি আবার আমি প্রফিট লসের ক্ষেত্রে ফ্র্যাকশনটা অ্যাপ্লাই করি, এই 10টা কি প্রফিট কার উপরে হয়, কস্ট প্রাইস, এটা হচ্ছে সিপি, এই একটা কি প্রফিট। যদি এটা আবার আমি ইন্টারেস্ট ধরি, ইন্টারেস্ট কার ওপরে হয়, প্রিন্সিপালের ওপর, সরি এটা হচ্ছে ইন্টারেস্ট প্রিন্সিপালের ওপরে, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল, এই একটা ইন্টারেস্ট, মানে এইটা জিনিস দিয়ে কত অঙ্ক খুলছে দেখেছো। এই একটা জিনিস বুঝছি আমার হয়ে যাচ্ছে, কাজে লাগছে প্রফিট অ্যান্ড লস, কাজে লাগছে ইন্টারেস্ট, কাজে লাগছে ইনক্রিজ জিনিসটা, সব জিনিস কাজে লেগে যাচ্ছে। তাহলে এখানে ভালো করে বোঝো, তোমার 1/10 ইনক্রিজ করেছে, মানে 10 ইনিশিয়াল ছিল, 1 ইনক্রিজ করেছে, তাহলে জিনিসটা কি হবে, 10 ছিল 11 হচ্ছে, এখানে 10 ছিল 1 ইনক্রিজ করলে 11 হচ্ছে, আর এখানে 11 ছিল 1 ডিক্রিজ করেছে, এগুলো ইনক্রিজ, আর এখানে 1 ডিক্রিজ, তাহলে 11 ছিল 1 ডিক্রিজ করলে 10। তাহলে দেখো এদিকের মাল্টিপ্লিকেশান আর এদিকের মাল্টিপ্লিকেশানের রেশিও করতে হয়। তাহলে এখানে 10 10 কেটে গেল, 11 11 কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি, 10 ছিল 11 হচ্ছে, কত ইনক্রিজ করেছে, 1, কার ওপর ইনক্রিজ করেছে, 10-এর ওপর, তাহলে 10-এর ওপর ইনক্রিজ করলে কত, 1/10, 1/10 মিনস কত, 10%, তাহলে ভলিউম কত ইনক্রিজ হবে, 10%। দেখো এটা থেকে বুঝতে পেরেছিলে যে ভলিউম 10% ইনক্রিজ হবে। বোঝা গেছে? অনেকে হয়তো একটু বুঝতে পারবে না, কারণ তারা হয়তো আজকের ফার্স্ট ক্লাস করছো, তারা পার্সেন্টেজ সম্পর্কে জিনিসটাই জানো না, এই ফ্র্যাকশানগুলো জানো না। কিন্তু জিনিসটা আমি এটা বোঝাতে চাইছি, যারা পুরানো স্টুডেন্ট বা যারা আগে পার্সেন্টেজ করেছো বা এই অঙ্কগুলো করেছো, কত সুন্দরভাবে এটা হ্যান্ডেলিং করা গেল। বোঝা গেছে? বুঝতে পেরেছো? সজল বোঝা গেছে? পিয়ালি
স্যার অল্প অল্প বুঝতে পেরেছি। আচ্ছা, আর অল্প অল্প একটু বুঝতে পারবে, কারণ আজকে যেহেতু আমি চ্যাপ্টার আমি একটু ডেসক্রিপটিভ দিচ্ছি, তো আমি মানে মাঝখান থেকে একটু বলে যাচ্ছি, যেহেতু আমি চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছি না। চ্যাপ্টার ওয়াইজ করালে কি একটা চ্যাপ্টার থেকে আমি পুরোপুরি শিখবো, তখন তোমাদের এই অঙ্কগুলো অসুবিধা হতো না আশা করি, যেহেতু তোমরা এখন নতুন সম্পূর্ণভাবে, তাই তোমাদের একটু হ্যাঁ সমস্যা। আমি তবে চ্যাপ্টার ওয়াইজ করবো, যেহেতু আজকে ইন্ট্রোডাকশন ক্লাস, আমি সেটাই শেখাতে চাইছি তোমাদের যে কত ইজিতে আমি অঙ্ক করতে পারি এবং কত সুন্দরভাবে অঙ্ক করতে পারি উইদাউট ফর্মুলা দিয়ে, সেটাই বোঝানোর চেষ্টা করছি। বুঝতে পেরেছো মোটামুটি? একটা আইডিয়া পেয়েছো, মানে বুঝতে পেরেছো মোটামুটি? হ্যাঁ চলো, আচ্ছা নেক্সট। ধরো এই অঙ্কটা দেখো, একটা এই অঙ্কটা দেখো কি বলছে, a gets 2/3 of b and c, b gets 4/5 of c gets 50 rupees more than b, find the amount of a। দেখো এই জিনিসটা অনেকে কি করবে, যেই এই অঙ্কটা আসবে তখন অনেকে, আমরা ছোটবেলায় কি করতাম, এ বি ধরে করতাম, এক্স ধরে করতে শুরু করে দেবো, এ বি ধরে করতাম, এক্স ধরে করতে শুরু করবো, যে এ গেটস 2/3 অফ বি অ্যান্ড সি, মানে এ ইকুয়াল টু 2/3 ইন্টু বি এ প্লাস, এইভাবে লিখতে শুরু করবো না। বি গেটস 4/5 অফ সি, 4/5 সেরকম লিখবো। সি গেটস 50 রুপিস মোর দ্যান বি, সি মাইনাস বি সমান 50। দেখ এই যে তিনটে ইকুয়েশন লিখলাম, অঙ্কটা একটু টাফ মনে হচ্ছে না? বলো, একটু টাফ মনে হবে না, হবে না? কিন্তু দেখো এই অঙ্কটা কত ইজিভাবে আমি সলভ করব, দেখবো। একটাই কনসেপ্ট একটু বলছি, দেখো এটা সবাই খেয়াল রাখবে, যার অফ বলে, যার অফ বলে সে কোথায় থাকে, নিচে। কি বললাম ভালো করে, আর বাংলায় কোশ্চেন হলে এর, এটা অনেক জায়গায় কাজে লাগবে, যখন ডিআই করাবো, পার্সেন্টেজ করাবো, তখন এগুলো খুব কাজে লাগবে, রেশিওতে কাজে লাগবে। তাহলে এ গেটস 2/3 অফ বি অ্যান্ড সি, কি বললাম, যার অফ বলবে সে কোথায় থাকবে, নিচে। তাহলে 2/3 অফ বি অ্যান্ড সি, তাহলে এই তিনটা কে বলো তো, বি আর সি। কে পাচ্ছে, এ, তাহলে এ কত, 2, হলো সিম্পল। তারপর নেক্সট দেখো, বি গেটস 4/5 অফ সি, তাহলে 4/5 অফ সি মানে যার অফ বলবে সে নিচে রাখবে, তাহলে এটাকে সি, এটাকে বি। এবার বলছি দেখো, সি 50 টাকা বেশি পাই কার থেকে, কার থেকে, বি এর থেকে। তাহলে এখানে দেখো সি 5 ইউনিট, আমার এটাকে আমরা ইউনিট ধরবো, এখানে আমরা ইউনিট ধরবো। সি আমার কোশ্চেন রেসপেক্টে 5 ইউনিট, বি কত, 4 ইউনিট। তাহলে সি যদি 5 ইউনিট পায়, বি যদি 4 ইউনিট পায়, কত ইউনিট বেশি পাচ্ছে, সি 1 ইউনিট না? কত ইউনিট বেশি পাচ্ছে, 1 ইউনিট না? এই 1 ইউনিট সমান যদি 50 টাকা হয়, তাহলে 1 ইউনিট যদি 50 টাকা আমার কোশ্চেনে দেওয়া আছে, তাহলে 4 ইউনিট কত হবে, 200 টাকা। আর 5 ইউনিট কত হবে, 250 টাকা। 5 ইউনিট কত হবে, 250 টাকা। তাহলে বি প্লাস সি কত হলো, 450। তাহলে আবার এখানে দেখো এই 3 ইউনিটটা 450 টাকা না, বি প্লাস সি 3 ইউনিটটা 450, তাহলে 3 ইউনিট যদি 450 হয়, 1 ইউনিট কত, 150। তাহলে 1 ইউনিট যদি 150, এ কত, 2 ইউনিট, তাহলে 2 এ কত, 300 টাকা। দেখো কোনো না মাইনাস করলাম, না ইকুয়েশন সলভ করলাম, না কিচ্ছু করলাম, দেখো জাস্ট কনসেপ্টে যার অফ বলে সে নিচে, প্রতিটা আস্তে আস্তে ধরে ধরে সলভ করে দিলাম। কারোর বুঝতে অসুবিধা হয়েছে এই ম্যাথটা, বলো? এই নিচে ওই 5 ইউনিট 250 টাকা, হ্যাঁ ওটা ওটা কিভাবে হলো? দেখো আমার সি কত, 5 ইউনিট, বি কত, 4 ইউনিট। তাহলে আমার কোশ্চেনে কি বলেছে, যে সি, এই লাইনটা দেখো, সি 50 টাকা বেশি পায় বি এর থেকে। তাহলে সি যদি 5 পায়, বি যদি 4 পায়, তাহলে সি কত বেশি পায়, সি কত বেশি পায় বলো? এক বেশি 1 বেশি পায়। তাহলে ওই 1 ইউনিট সমান 50 টাকা না? হ্যাঁ তাহলে 1 ইউনিট যদি 50 টাকা হয়, তাহলে সি কত, 5 ইউনিট, সি কত, 5 ইউনিট। তাহলে সি 1 ইউনিট 50 টাকা হলে 5 ইউনিট কত হবে, ও আচ্ছা 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 আচ্ছা, বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝে গেছি। আর এখানে তাহলে দুটো মিলে যদি আমার হয়, যে 4 5 আমার 9 ইউনিট, তাহলে 9 ইউনিট হচ্ছে আমার 450 টাকা।
তাহলে এই 3 ইউনিট যদি এখানে 450 টাকা হয়, 1 ইউনিট কত 150, তাহলে এ কত 2 ইউনিট কত আমার 300 টাকা। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এবারে দেখো এই একটা অঙ্ক খুব কমন আসে, খুব সবসময় পরীক্ষা আসে, নর্দার্ন হেমিস্ফিয়ার আর সাউদার্ন হেমিস্ফিয়ার। অঙ্কটা কি বলেছে? অঙ্কটা বলছে দেখো, ইন হোল ট্রানজাকশানে ইন দ্য হোল ওয়ার্ল্ড রেশিও অফ ল্যান্ড আর ওয়াটার রেশিও হচ্ছে 1:3। ল্যান্ড আর ওয়াটার রেশিও কত 1:3। ঠিক আছে। আর কি বলছে, নর্দার্ন হেমিস্ফিয়ার মানে নর্থের যে হেমিস্ফিয়ারটা আছে সেখানে রেশিও কত 2:3। সেখানে রেশিও কত 2:3। ফাইন্ড দ্য রেশিও অফ ল্যান্ড টু ওয়াটার ইন সাউদার্ন হেমিস্ফিয়ার। তাহলে সাউদার্ন হেমিস্ফিয়ারে ওয়াটার আর ল্যান্ডের রেশিও কত। দেখো এমনি নর্মালি করে কেমন জানো, ধরো এটা আমার টোটাল, ভালো করে বোঝো। তাহলে এখানে আমার পুরো ওয়ার্ল্ডে কি আছে দেখো, টোটাল 1:3, ল্যান্ড আর ওয়াটার রেশিও 1:3। তাহলে আমি যদি ফ্র্যাকশানে করি, ভালো করে জিনিস বোঝো, অঙ্ক শেখো। অঙ্ক কখনোই মুখস্থ করতে যাবে না, কখনোই ফর্মুলা দিয়ে ভাবতে যাবে না বেশি। অঙ্ক একদম সহজভাবে বোঝো, তাহলে প্রতিটা অঙ্ক তুমি পারবে। ঠিক আছে, একদম সহজভাবে বোঝো, মানে বেসিকটা থেকো। বেস যদি তোমার স্ট্রং হয় ম্যাথে, তুমি অঙ্ক ইজিভাবে পারবে। আর যদি বেস না স্ট্রং হও, তুমি শর্ট ট্রিক শেখার চক্করে যাও, তাহলে কিন্তু অঙ্ক হবে না। দেখো এখানে টোটাল কত 1 আর 3 4। তাহলে তোমার 4 ভাগের মধ্যে ল্যান্ড কত আছে 1 ভাগ, মানে ফ্র্যাকশানে কত 1/4। এখানে টোটাল 4 ভাগ, 4 ভাগের মধ্যে 3 ভাগ আছে, তাহলে এটা কত 3/4 হলো। তাহলে এখানে ল্যান্ড আর ওয়াটার কত 1/4 3/4, এটা কি পুরো ওয়ার্ল্ডে। এবার আসছি আমি নর্দার্নের রেশিও কত 2:3। তাহলে টোটাল কত 5 ভাগ, তার মধ্যে আছে 2/5। টোটাল কত 5 ভাগ, তার মধ্যে আছে 3 ভাগ, মানে 3/5। তাহলে আমার টোটালে আছে, দেখো ভালো করে বুঝো, টোটালে আছে ল্যান্ড আছে টোটালে 1/4। আর এখানে অর্ধেক যদি আমি করি, নর্দার্নে আছে 2/5। তাহলে আমি দেখো টোটাল থেকে নর্দার্নটা মাইনাস করলে আমি সাউদার্নটা পাবো না বলো, পাবো না? সবাই একবার রেসপন্স করো। সজল বুঝতে, সুজয় পাবো, সুমন, অতনু, পার্থ পাবো তো? তাহলে এখানে দেখো পাওয়া যাবে। এবার আর একটা জিনিস দেখো, অনেকে এরকম শিখে যায় যে এটাকে 2 গুণ করবে, এটাকে 1 গুণ করবে, কিন্তু জিনিসটা বোঝো। আচ্ছা এই দুটো যোগ করলে আমার কত ইউনিট হচ্ছে 1 ইউনিট না? আমি যদি ওই দুটো যোগ করি কত ইউনিট হচ্ছে 1 ইউনিট, হচ্ছে না? দেখো 1/4 আর 3/4 যোগ করলে কত হচ্ছে 1 ইউনিট। আর 2/5 আর 3/5 যোগ করলে কত হচ্ছে 1 ইউনিট। তাহলে দুটো ক্ষেত্রে আমার 1 হচ্ছে, কিন্তু 1 কি দুটো ক্ষেত্রে হওয়া উচিত? আমার যদি পুরো পৃথিবীতে যদি 1 অংশ হয়, তাহলে অর্ধেকটা নিশ্চয়ই হাফ হবে। কি বলতে চাইছি বুঝতে পেরেছো? আমার পুরো ওয়ার্ল্ডটায়, পুরো পৃথিবীতে যদি 1 ধরি, তাহলে নর্দার্নের দুটা এরিয়াটা কি হবে, হাফ হওয়া উচিত না উচিত নয় বলো? উচিত। তাহলে আমার এই দুটো যোগ করে নিশ্চয়ই হাফ হবে, আর এই দুটো যোগ করে 1 হবে। তাহলে ওই জন্য আমরা এই যে ফ্র্যাকশানটা আছে প্রতিটা দিয়ে হাফ গুণ করলাম। কেন করলাম? যে আমার পুরোটা 1, তাহলে এইটা যোগ করলে নিশ্চয়ই হাফ হবে। তাহলে দেখো গুণ করলে কি হচ্ছে 2/10, হাফ দিয়ে গুণ করলে, আর এটা গুণ করলে কত হচ্ছে 3/10। তাহলে আমি এই দুটো যোগ করলে দেখো হাফ পাচ্ছি, এই দুটো যোগ করলে 1 পাচ্ছি। তাহলে আমার পুরোটা থেকে ধরো 6 ভাগ আছে জল, আমি সাপোজ হচ্ছি। নর্দার্নে আছে 4 ভাগ, তাহলে আমি বাকি মাইনাস করলে সাউদার্ন পেয়ে যাব না? তাহলে এইটা থেকে এইটা মাইনাস করলে কত হচ্ছে 1/4 মাইনাস 2/10, 3/4 মাইনাস 3/10। তাহলে এলসিএম কত 20। তাহলে এখানে কত হচ্ছে 5 মাইনাস 4, এখানে কত হচ্ছে 20 এলসিএম। এখানে 5 3 15 মাইনাস 6, তাহলে এখানে 1/20 = 9/20, মানে 20 20 কেটে গেলে রেশিও কত হচ্ছে 1:9।
কিন্তু এই যে শিখলাম, এবার এইটা বড় পরীক্ষায় কি এত বড় করতে পারবো আমরা? কারণ ফ্র্যাকশান করে মাইনাস করতে গেলে কত টাইম লাগবে বলো তো? অনেকটা বড় হয়ে যাবে। আচ্ছা, কেউ এখানে জানো এর চেয়ে শর্টভাবে কেউ করতে পারবে? এখানে যে কজন আমাদের আছো ক্লাসে, কেউ পারবে? বলো, কেউ পারবে? বা অন্য প্রসেস কারোর জানা আছে এই অঙ্কটা? দেখো, এই অঙ্কটা আরও ইজিভাবে করা যায়। আমরা এত ফ্র্যাকশনের ঝামেলায় যাব না, ভালো করে জিনিসটা বোঝো। দেখো, রেশিওর আসল খেলাটা আসছি। দেখো, এখানে 1:, কত 3, এখানে 2:, কত 3। তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে? 4 ইউনিট। এই দুটো যোগ করলে কত হচ্ছে? 5 ইউনিট। প্রথম কি করলাম, এই দুটো সমান করে নিলাম। প্রথম কি করব, এই দুটো আমি সমান করে নেব। তাহলে 4 আর 5 সমান করতে গেলে কি করতে হবে? 4 আর 5-এর লসাগু করতে হবে, দুটো ইউনিট যোগ করলে সমান হবে। তাহলে 4 আর 5-এর লসাগু কত? 20। 4 আর 5-এর লসাগু কত? 20। তাহলে 20 হলে এটাকে কত দিয়ে গুণ করব? 5 দিয়ে। আর এটাকে কত দিয়ে গুণ করব? 4 দিয়ে। তাহলে 5 গুণ করলে 5 15। দেখো, রেশিও কিন্তু সেই 1:3 আছে। রেশিও কিন্তু সেই 1:3 আছে। রেশিও কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে? রেশিও কিন্তু চেঞ্জ হবে না, রেশিও কিন্তু ঠিকই আছে 1:3। আর এখানে রেশিও কত? 5 দিয়ে 4 দিয়ে গুণ করলে আমার 8:12। তাহলে দেখো, এখানে 20, এখানে 20 এসেছে না আসেনি? দুটোতে এসেছে 1:2। তাহলে আমার যখন এসেছে এই জিনিসটা, এবার দেখো ম্যাজিকটা দেখো। তাহলে এখানে 20 পেলাম, এখানে 20 পেলাম, কিন্তু আমরা কি জানি স্যার, যে নর্থ দ্যানটা সাউথ দ্যানের দ্বিগুণ হবে। এই সরি, টোটাল হোলটা নর্থ দ্যানের দ্বিগুণ হবে। তাহলে আমার এখানে টোটাল কোনটা? এইটা। এইটা পুরো পৃথিবী। তাহলে এইটা নিশ্চয়ই, এটা যদি 20 ইউনিট হয়, এটা নিশ্চয়ই 40 হওয়া উচিত। তাই এটাকে 2 দিয়ে গুণ করলাম। তাহলে 2 দিয়ে গুণ করলে 10 30, দেখো 40 হচ্ছে। এটাকে গুণ করলে 8 12, তাহলে মাইনাস করলে 2 18। তাহলে 2 18, দেখো 1:9 এলো। কত ইজিতে কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। দেখো, কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে গেল 1:9। কিন্তু এখানে দেখো, তোমার ফ্র্যাকশানে মাইনাস করতে গেলে কত টাইম লাগবে? অনেক টাইম লেগে যাবে। ডিফারেন্সটা বুঝতে পেরেছো? বলো। এখানে দেখো, যারা অনেকে কি করবে, বড় করে করবে বা তোমার ফ্র্যাকশন ধরে করবে, কিন্তু তুমি রেশিও দিয়ে দেখো কত ইজিভাবে সলভ হয়ে গেল কোশ্চেনটা। কারো ডাউট আছে এটা? অতনু, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। চলো, এইভাবে আগে শিখেছিলে না এই ফ্র্যাকশন দিয়ে শিখেছিলে এটা? না, ফ্র্যাকশন দিয়ে শিখেছিলাম, এমনি নর্মালও শিখেছিলাম, এবার প্র্যাকটিসের অভাবে ভুলে যাই। আচ্ছা, এবার দেখো এই জিনিসটার আর একটা জিনিস দেখো। এখানে দেখো অঙ্কটা দেখো, দেয়ার আর 3 টিউবস হুইচ কন্টেন মিক্সচার অফ সুগার অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও 2:1, 3:2, 1:3 রেসপেক্টিভ। ইফ দ্য মিক্সচার বি ফিল্ড ইন এ সিঙ্গেল টিউব, মানে 3টে আলাদা আলাদা টিউব আছে, সেটাকে একটা টিউবে আমি ভর্তি করছি। ফাইন্ড দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার। তাহলে এখানে দেখো আলাদা আলাদা ধর 3টে টিউব। এখানে রেশিও হচ্ছে 2:1, এখানে রেশিও হচ্ছে 3:2, এখানে রেশিও হচ্ছে 1:3। তাহলে এখানে দেখো, ধরো মিল্ক অ্যান্ড ওয়াটার, সুগার আর ওয়াটার দিয়েছে। তাহলে এখানে টোটাল 3 ভাগের মধ্যে 2/3, এখানে কি 3 ভাগের মধ্যে 1 ভাগ, 1/3। এখানে কত? সুগার আর ওয়াটার 5 ভাগের মধ্যে 3 ভাগ, 3/5। এটা 2/5, এটা 1/4, এটা 3/4। এবার কি করে, সেই একই প্রসেস করে, 2/3 যোগ করে 3/5, মানে সুগারগুলো যোগ করে একসাথে 2/3, 3/5 প্লাস 1/4। আর এদিকে কি হবে? 1/3 প্লাস 2/5 প্লাস 3/4। তাহলে দেখো, এইভাবে যোগ করে কি করে রেশিও করবে। তাহলে 3 5 4-এর এলসিএম কত? দেখো 3 5 4-এর এলসিএম কত আমার? কে বলবে 3 5 4-এর এলসিএম? 60। তাহলে 60 করলে এখানে কত হচ্ছে? 20 বার 40, এখানে কত 12, 3 12 36, এখানে 15,
এখানে দেখো 60, এখানে হচ্ছে তোমার 20 প্লাস 12 12 24 প্লাস 15 3 45। এবার যোগ করতে হবে। যোগ করলে এখানে হচ্ছে 60 60 কেটে গেল, 40 এখানে হচ্ছে তোমার 51 হচ্ছে 51 মানে 91, এখানে 20 24 হচ্ছে 44 45 99, 91:99। এবার দেখো এই কোশ্চেনটা কত ইজিভাবে সলভ করে। আচ্ছা এই কোশ্চেনটা আরও মডারেট করে কিভাবে জানো? ধরো এরকম বললো 3 টিউব সুইচ কন্টেন মিক্সার রেশিও এত, এবার বলছে এই তিনটে 1:2:3 রেশিওতে মেশালো, তিনটে 1:2:3 রেশিওতে মেশালাম, মেশানোর পরে যেটা নতুন আসছে তার রেশিও কত হবে? তখন কেউ পারবে বলো তো? তখন কিন্তু আটকে যাবে, তখন কিন্তু আটকে যাবে যে স্যার আমি তো শিখলাম এইভাবে যোগ করতে হয়, কিন্তু 1:2:3 আরও এক্সট্রা দিয়েছে। দেখো আগের যে ম্যাথটা শিখলাম না তোমার, যেটা নর্দার্ন হেমিস্ফিয়ার সাউথার্ন হেমিস্ফিয়ার, এখানেও সেই জিনিসটা কাজে লাগো, কত ইজিতে সলভ করা যায়। দেখো 2:1, 3:2, 1:3। তাহলে এখানে দেখো 2:1 মানে কত? 3 ভাগ, 5 ভাগ, 4 ভাগ। তাহলে এগুলো কি করব? 3 5 4 সবগুলো সমান করে দেবো। তাহলে সমান করলে এটাকে কত দিয়ে গুণ করতে হবে? সমান করতে গেলে 20 দিয়ে, এটাকে 5 মানে 12 দিয়ে, এটাকে 4 দেখো। তাহলে এখানে হচ্ছে 40 20, এখানে হচ্ছে 12 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 36 24, আর এখানে 15, এটা 15 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 15 45। দেখো প্রত্যেকটা 60 ইউনিট করে হলো। এবার দেখো পাতি যোগ করে দাও, পাতি যোগ করলে 91 99 হয়ে গেল। ফ্র্যাকশনের কনসেপ্টই কোনো আসছে না, কত ইজিতে হয়ে গেল দেখেছো? বুঝতে পেরেছো? শিখলাম ওই অঙ্কটা, কাজে লাগালাম এটাতে। আর একটু মডারেট যদি যেটা বললাম যে 1:2:3 যদি মেশায়, তাহলে কি করব তখন? এটা 40 20, এটা 36 24, এটা হচ্ছে তোমার 15 45। তখন এটাকে 1 দিয়ে, যেহেতু এটা 1 ভাগ নিচে 1 দিয়ে গুণ করব, এটাকে 2 দিয়ে গুণ করব, এটাকে 3 দিয়ে গুণ করব, করে যে রেজাল্টটা আসবে যোগ করব। দেখো করলেই হয়ে গেল অঙ্ক। আমি কিন্তু ফ্র্যাকশানের পুরো সাইড করে দিলাম। যারা ফ্র্যাকশান করতে হবে তাদের গুলিয়ে যাবে, ফ্র্যাকশানে ক্যালকুলেশন করতে গিয়ে কাটাকুটি করতে গুলিয়ে যাবে। কিন্তু দেখো যে এভাবে করবে মাত্র 30 সেকেন্ডে 20 সেকেন্ডে সলভ হয়ে যাবে, এবং খুব ইজি হবে, এবং একটাই কনসেপ্ট দিয়ে যে আমি ইকুয়াল করে দিলাম। আচ্ছা এবার বলতে পারতে, তোমরা কোশ্চেন করতে পারতে যে স্যার এখানে ইকুয়ালটা কেন করছি স্যার? কারোর মাথায় তো এই কোশ্চেনটা এলো না যে কেন করবো। দেখ অঙ্ক যখন শর্ট ট্রিক্স বা যে কোনো কিছু শিখবে, তুমি যদি কেন করছো এর অ্যান্সারটা যদি জানা থাকে, তাহলে তুমি অঙ্কটা ভালো শিখেছো, বুঝেছো যে কেন করছি। কিন্তু আমরা সেটা আমরা ভাবি না, ধরো বললো সেটা আমরা শিখছি, কিন্তু কেন কী জন্যে করছি সেটা যদি জানো, তাহলে অঙ্ক তোমার কনসেপ্টটা পুরো ক্লিয়ার। দেখো এখানে ভালো করে দেয়ার আর 3 টু হুইচ কনসেপ্ট, এটা এই যে 3টে টিউব ইকুয়াল টিউব, মানে তাদের সাইজটা ইকুয়াল সাইজ। তাহলে ইকুয়াল সাইজ হলে নিশ্চয়ই প্রত্যেকের যে রেশিওতে দুটো পার্ট আছে, মানে মিল সুগার আর ওয়াটার মিলে, তাহলে দুটো মিলে নিশ্চয়ই প্রত্যেকের সমান ইউনিট হওয়া উচিত। ওই জন্য আমি কিন্তু সবগুলো ইকুয়াল করলাম। বোঝা গেছে কেন ইকুয়াল করলাম? যেহেতু প্রতিটা টিউব ইকুয়াল, ওখানে দেখবে এরকম বলবে কোশ্চেন, বাংলায় যদি কোশ্চেন বলবে সময় আয়তন 3টি গ্লাসে মিল্ক আর ওয়াটারের অনুপাত এত এত এত, 3টি গ্লাসকে যদি একসাথে মিশিয়ে দেওয়া হয় তখন সম আয়তন ওখানে উল্লেখ করা থাকবে। বুঝতে পেরেছো? অঙ্ক আমরা শিখি, কিন্তু অঙ্ক আমরা ওইভাবে শর্টটিকে শিখি, শিখি, কিন্তু গভীরে গিয়ে আমরা রুটটা ভাবে শিখতে পারি, যে অঙ্কের যে মেন পার্ট, আমরা যে বেস কেন করছি সেগুলো আমরা শিখি না। আমরা সবাই শুধু শর্ট ট্রিক্স শিখতে ব্যস্ত থাকি, কিন্তু শর্ট ট্রিক্স বলে আমার মতে অঙ্কের শর্ট ট্রিক্স বলে কিছু হয় না। অঙ্কের মেন দাঁড়িয়ে আছে কনসেপ্টের ওপর। তাহলে এটা বোঝা গেছে? কারোর ডাউট আছে? পিয়ালি বুঝতে পেরেছো এটা? পুষ্প সেকেন্ড যেটা 2:1 × 20, ওই 20টা কোথা থেকে নিয়েছেন? এই 20, দেখো আমি কি এটাকে 20 দিয়ে যদি গুণ করি, যেহেতু এটা দেখো ভালো করে বোঝো, 2 1 3 2 1 3,
তাহলে এটা 3 ইউনিট, এটা 5 ইউনিট, এটা 4 ইউনিট। তাহলে আমি 3, 5, 4 প্রতিটা কি করব, সমান করব। তাহলে 3, 5 সমান করতে গেলে কত ইউনিট হয়, 60 ইউনিট। তাহলে সমান করতে গেলে এটাকে কত দিয়ে গুণ করব, 20কে, এটাকে কত দিয়ে করব, 12 দিয়ে, দেখো এটাকে কত করব, 15 দিয়ে, 15 দিয়ে। তাহলে এখানে দেখো 20 দিয়ে গুণ করলে 20 দুগুণে কত, 40, 20 একে কত, 20, 12 দিয়ে গুণ করলে 3 12 36, 12 দুগুণে 24, 15 দিয়ে গুণ করলে 15 আর 45। এবার বোঝা গেছে? এবার বুঝতে পেরেছো? চলো দেখো এখানে একটা প্রফিট অ্যান্ড লসের রেসপেক্টে আমি অঙ্ক দিয়েছি। প্রফিট অ্যান্ড লসের জিনিসটা কি হয়, দেখো আমরা প্রফিট অ্যান্ড লসে অনেকে কি করি, ফর্মুলা শিখতে যায়, অনেকে কি করতে যায়, ফর্মুলা শিখতে যায়। কিন্তু ভালো করে তুমি যদি করো, ফর্মুলা কিন্তু প্রফিট অ্যান্ড লসে লাগে না। অনেকে আমরা কস্ট প্রাইস, এসপি, সিপি এইসব দিয়ে প্রফিট সমান কি এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100 এইসব ফর্মুলা মুখস্থ করি। কিন্তু ফর্মুলা আমরা শিখবো না। কম্পিটিটিভ এক্সামে অনেক ফর্মুলার জায়গায় আছে যেখানে আমরা ফর্মুলা ভুলে যাই, ঠিক আছে। আর একটা জিনিস টেন্ডেন্সি আমাদের থাকে যে আমরা ফর্মুলা যখন শিখি ওই ফর্মুলা ইউজ করার চেষ্টা করি। তাই আমরা যে কোনো অ্যারিথমেটিকের অঙ্কে মেনলি আমরা কনসেপ্ট দিয়ে শিখব, আর অঙ্কটা আমরা বোঝার চেষ্টা করব যে কী বলেছে আর কী করতে যাচ্ছি। এই জিনিসগুলো যদি তুমি ভালো করে বোঝো তাহলে কিন্তু তোমার অঙ্ক আটকাবে না, বা তুমি ইজিলিভাবে বুঝতে পারবে। তাহলে এখানে যেমন আসছে, ধরো একটা আমি একটু প্রফিট অ্যান্ড লসে বলে যাই। ধরো সব সময় কস্ট প্রাইসটা 100 দেবো, কী বললাম, সব সময় কস্ট প্রাইসটা 100 যেহেতু পার্সেন্টেজ থাকে, যেহেতু মেনলি পার্সেন্টেজ থাকে, তাই কস্ট প্রাইসটা সবসময় কত ধরবো, আমরা 100 ধরবো। সবসময় কত ধরবো, 100 ধরবো। এবার একটা অঙ্ক এখানে বললো, ধরো যে এসপি 240 টাকা, এসপি কত দেওয়া আছে, 240 টাকা, প্রফিট দেওয়া আছে কত, 20%। তাহলে সিপি কত, সিপি কত, তাহলে কস্ট প্রাইস কত স্যার, কস্ট প্রাইস কত স্যার, 100। তোমার রেসপেক্টে তুমি কত জানো, তুমি সবসময় জানো যে কস্ট প্রাইস স্যার 100 হয়, ঠিক আছে। এবার কস্ট প্রাইস তুমি জানো 100 হয়, তাহলে এখানে তুমি যদি 100 কস্ট প্রাইস হয় আর 20% প্রফিট হয়, তাহলে সেলিং প্রাইস কত হবে বলো তো, তোমাদের রেসপেক্টে বলো কত হবে। সেলিং প্রাইস কত হবে, কস্ট প্রাইস যদি 100 হয় আর সেলিং প্রাইস যদি মানে 20% যদি প্রফিট হয়, তাহলে সেলিং প্রাইস কত হবে স্যার, সেলিং প্রাইস 80। সেলিং প্রাইস 100 টাকা কেনা দাম, বিক্রি দাম তোমার 20% কত হবে, স্যার 120 টাকা, 120 টাকা। তাহলে তোমার রেসপেক্টে 120 টাকা, 120 টাকা এখানে 240 টাকা সমান। তাহলে 120 ইউনিট যদি 240 টাকা হয়, 1 ইউনিট কত, 240 বাই 120। আর পার্সেন্টেজ সিপি আমার কত, 100 গুণ, তাহলে 100 গুণ করলাম, তাহলে কত হচ্ছে 2, মানে সিপি কত, 200 টাকা। দেখো আমি কোনো ফর্মুলা কিছু বলেছি, কিছু বলেছি, কিচ্ছু বলিনি, অথচ অঙ্ক হয়ে গেল। এবার এই জিনিসটা দেখো আমি আর একটা জায়গায় কাজে লাগাচ্ছি। দেখো আমি এখনো ফর্মুলা, ধরো ইন্টারেস্ট দিয়ে দিল, ধরো বললো অ্যামাউন্ট বলে দিল 240 টাকা, রেট অফ ইন্টারেস্ট বললো, রেট অফ ইন্টারেস্ট বললো ধরো 5%, টাইম বললো 4 ইয়ার, এবার বললো এসআই কত, সিম্পল ইন্টারেস্ট কত, সিম্পল ইন্টারেস্ট কত। দেখো আমি কিন্তু ফর্মুলায় যাব না, সব সময় যেরকম আমার এখানে সিপি 100 ধরছি, কস্ট প্রাইস 100 ধরছি, এখানেও প্রিন্সিপালটা 100 ধরবো, মানে কি আমার মূলধনটা 100 ধরবো। তাহলে মূলধন যদি 100 হয়, আচ্ছা 5% ইন্টারেস্ট মানে
প্রতি বছর 5% করে না? সিম্পল ইন্টারেস্ট 5% ইন্টারেস্ট মানে কি প্রতি বছর 5% করে। তাহলে প্রতি বছর যদি 5% করে ইন্টারেস্ট হয়, তাহলে 4 বছরে কত ইন্টারেস্ট হবে বলো তো? 4 বছরে কত ইন্টারেস্ট হবে? স্যার 20। 5 4 20। তাহলে এবার দেখো আমার তাহলে ইন্টারেস্ট পেলাম 20, ইন্টারেস্ট পেলাম কত? 20। তাহলে ইন্টারেস্ট 20 আর প্রিন্সিপাল 100, তাহলে সুদে আসলে কত? সুদে আসলে কত? 120। তাহলে এই 120 তাহলে এই 120 কত সমান আমার এই 240 টাকা। তাহলে 240 বাই 120, আর কার ভ্যালু চেয়েছে? এসআই কত? এসআই কত? 20 ইউনিট। তাহলে 20 গুণ, তাহলে দেখো 2 কাটলো, এসআই কত? 40 টাকা। দেখো এখানেও আমি ফর্মুলা বলেছি, অথচ দেখো কনসেপ্ট আলাদা, একই। প্রফিট লস সেই একইভাবে ধরলাম, সিম্পল ইন্টারেস্টও একইভাবে ধরলাম। দেখো জিনিস একই, চ্যাপ্টার একই, কিন্তু আমরা আলাদা আলাদা নামে আলাদা আলাদাভাবে করি। বুঝতে পেরেছো অঙ্কর ম্যাজিকটা? প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট দেখো একই টাইপ না, কিন্তু আলাদা চ্যাপ্টার ভাবে, আলাদা ফর্মুলা ভাবে কত কিছু করি। এবার এখানে আরেকটু যদি ঘুরিয়ে দেয়, ধরো এখানে অনেক সময় মেনশন করে দেওয়া থাকে, যদি কোশ্চেনে মেনশন করে না দেওয়া থাকে যে সবসময় যদি 20% প্রফিট বলে, তাহলে সবসময় কস্ট প্রাইস 100 দেবো। কিন্তু অনেক সময় কোশ্চেনে কি মেনশন করে দেওয়া থাকে? কি মেনশন করে দেওয়া থাকে জানো? অনেক সময় কোশ্চেনে এটা মেনশন করে দেওয়া থাকে যে প্রফিট অন সেলিং প্রাইস। কি বললাম? কোশ্চেনে মেনশন করে দেওয়া থাকে প্রফিট অন সেলিং প্রাইস। যেই প্রফিট অন সেলিং প্রাইস বলবে, তখনই কিন্তু তোমার কি ধরবো? আমার প্রফিট অন সেলিং প্রাইস ধরবে, তখন আমার কিন্তু সেলিং প্রাইসটা 100 ধরবো। তখন কিন্তু অঙ্কটা ঘুরে যাবে, তখন কিন্তু সিপি হবে 800। বুঝতে পেরেছো? তখন সেই রেসপেক্টে আমরা যাব। তাহলে এখানে যে অঙ্কটা বলেছে যে কস্ট প্রাইস অফ এ টেবিল 200 টাকা, সিপি কত? 200 টাকা। আর কি বলেছে? হোয়াট শুড বি মার্ক প্রাইস, মার্ক প্রাইস কত হবে ডিসকাউন্ট দেওয়ার পর? 20% ডিসকাউন্ট দেওয়ার পর প্রফিট হবে 20%। তাহলে আমার সিপি কত দেওয়া আছে? 200 টাকা দেওয়া আছে। সেলিং প্রাইসটা, মার্ক প্রাইসটা, তিনটে প্রাইস হয়, কস্ট প্রাইস, সেলিং প্রাইস, মার্ক প্রাইস। মার্ক প্রাইস মানে কি? ধার্য মূল্য। আর সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য। কস্ট প্রাইস মানে হচ্ছে ক্রয় মূল্য। তাহলে আমরা 200 টাকা এখনই শিখেছি 20% প্রফিট করবে, 20% আমার প্রফিট করবে। তাহলে 20% প্রফিট করতে গেলে এসপিটা কত হবে? দেখো আমার সিপি 100, সিপি 100 আর এসপি কত? 120। তাহলে আমার এই 100 ইউনিট সমান 200 টাকা। তাহলে আমার এসপিটা কত হবে? 200 বাই 100 ইন্টু 120, মানে কত হচ্ছে? 240 টাকা। কত হচ্ছে? 240 টাকা। তাহলে এসপি হচ্ছে 240। এবার মজার জিনিসটা দেখো, মার্ক প্রাইস ধরলাম 100x, ধরো ধার্য মূল্য তোমার 100x আছে। এবার এখান থেকে ডিসকাউন্ট দেয় না? মার্ক প্রাইস থেকে কি দেয়? ডিসকাউন্ট দেয় না? তাহলে মার্ক প্রাইস থেকে যদি ডিসকাউন্ট দেয়, কত ডিসকাউন্ট দেবে মার্ক প্রাইস থেকে? মার্ক প্রাইস থেকে কত ডিসকাউন্ট দেবে? 20% ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে মার্ক প্রাইস থেকে যদি 20% ডিসকাউন্ট দেয়, তাহলে কি হবে? মার্ক প্রাইস থেকে 20% ডিসকাউন্ট দিলে আমার সেলিং প্রাইসে চলে যাবে 80x, কারণ এখান থেকে ডিসকাউন্ট দিলে আমার সেই বিক্রি দাম, আর এখান থেকে প্রফিট চাপালে সেই বিক্রি দাম। তাহলে 80x সমান 240 টাকা, x সমান কত? 3 টাকা। তাহলে মার্ক প্রাইস কত? 100x মানে কত? 300 টাকা। তাহলে মার্ক প্রাইস কত? 300 টাকা। এবার দেখো স্যার এত বড় পরীক্ষা হলে করবো? দেখো পরীক্ষার খাতায় এক লাইনে করবে, পরীক্ষার খাতায় এক লাইনে করবে, ভালো করে বোঝো। আমরা কস্ট প্রাইসের ওপর 20% প্রফিট করছি, সেটা এসপি। তাহলে কস্ট প্রাইসের ওপর যদি 20% প্রফিট করি, সেটা এসপি হয়। তাহলে এটা আমাকে একটা জিনিস ভালো করে বলো যে কস্ট প্রাইসের ওপর 20% প্রফিট হলে আমার এসপি হয়। তাহলে যদি 100 সিপি হয়, কেনা দামটা 100 টাকা হয়, 20% প্রফিট মানে বিক্রি দাম কত? 120 টাকা। বিক্রি দামটা কত? 120 টাকা। তাহলে অ্যাকচুয়ালি কস্ট প্রাইসের 120%টা এসপি না? মানে এর 120% এসপি না?
সিপি 120%। আবার দেখো মার্ক প্রাইস যেটা হবে তার সেখান থেকে ধরো তুমি শপিংয়ে গেছো, যে বলছে 50% অফ, এই ধর চৈত্র সেল দেবে 50% অফ, মানে কি 100 টাকা যা হয় তার 50%, যা দাম হবে তার 50% অফ। তাহলে এখানে 20% অফ হলে মানে তুমি পে করবে কত, যেটা দাম ফেলা আছে তার 80% পে করবে। ডিসকাউন্ট দিচ্ছে যদি 20%, তাহলে তুমি পে করবে কত, তার 80% পে করবে। তাহলে এমপির 80%, তাহলে এই দুটো আমি ইকুয়াল বলতে পারি। তাহলে সিপি কত এখানে 200, এটা 120, তাহলে এমপি ইন্টু 80, তাহলে 40 কাটলে এটা 3, এটা 2 কাটলে এটা 100। তাহলে মার্ক প্রাইস কত হলো দেখো, এক লাইনে হয়ে গেল 300 টাকা, এক লাইনে হয়ে গেল 300 টাকা। বুঝতে পেরেছো? বোঝা গেছে? বলো। হ্যাঁ স্যার। এবং একটা জিনিস বুঝতে পারছো, দেখো ফর্মুলা ছাড়া একটা মনে হচ্ছে না একটাই চ্যাপ্টার, একটাই জিনিস শিখছি। দেখো এখানে ডিফারেন্সটা বোঝাচ্ছি, দেখো পার্সেন্টেজে যদি তুমি শেখো, দেখো কস্ট প্রাইস আর সিম্পল ইন্টারেস্ট, মানে প্রফিট অ্যান্ড লস আর সিম্পল ইন্টারেস্ট জিনিসটা একই হয়ে গেল না। দেখো আমি দুটোর কিন্তু কোনো ফর্মুলা দিইনি, কিছুও বলিনি, অথচ দেখো তোমার অঙ্ক হয়ে যাচ্ছে। হচ্ছে না? হচ্ছে না? তাহলে বুঝতে পেরেছো? বলো। হ্যাঁ স্যার। কারোর ডাউট আছে আর, যে কটা হয়েছে? বুঝতে পারছো তো? কঠিন লাগছে না তো? না স্যার ঠিক আছে, বুঝেছি। চলো, পিয়ালি বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা, যেমন এখানে একটা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক দিয়েছি, দেখো রেখেছি, এটা একটু মডারেট টাইপের ম্যাথ। দেখো চেষ্টা করো। 6 men or 12 women can do a piece of work 20 days। 6 জন পুরুষ অথবা 12 জন মহিলা একটা কাজ করে 20 দিনে। In how many days 8 men and 16 women do twice at this work? তার দ্বিগুণ কাজ কত দিনে করবে? কেউ পারবে এই অঙ্কটা? কেউ এখানে আছো, পারবে? হ্যাঁ স্যার, ওই অ্যান্ড বাই অর দিয়ে পারবো পারবো। আচ্ছা তোমরা ফর্মুলা স্যার ফর- মানে 20 ডেজ তো উপরে তো বাই এন্ড হচ্ছে 8 ডেজ, মানে 8 ম্যান বাই 6, 8 বাই 6 প্লাস 16 বাই 12। দেখো ফর্মুলাটা কি হয়, টোটাল ডেজ বাই সামেশান, এটা সামেশান হবে। এবার ওপরে অড না নিচে অ্যান্ড? সামেশন উপরে এন্ড থাকবে, নিচে অড। দেখো অ্যান্ড নিচে অড থাকবে। তাহলে 8 বাই 16, 8 বাই 6। এবার দেখো, এবার একটা জিনিস এখানে বোঝে, অনেকে অ্যান্ড আর ওপরে অর এটা গুলিয়ে ফেলে, ঠিক আছে, এটা অ্যান্ড ওপরে বা অর গুলিয়ে ফেলে। তাহলে এইটা যাতে না গুলিয়ে ফেলো তার জন্য কিভাবে করবে, দেখো এ আগে না ও আগে, এ আগে, তাই ওপরে অ্যান্ড। এবার এই জিনিসটা দেখো, টোটাল ডেজ কত 20, অ্যান্ড কত, অ্যান্ড কত, অ্যান্ডে দেখো কত আছে, অ্যান্ডে 8 আছে, তাহলে 8, অরে কত আছে 6, তাহলে 8 বাই 6, ঠিক আছে। আবার অ্যান্ডে দেখো কত আছে 16, অরে কত আছে 12, তাহলে এই দুটো যোগ। এবার বলেছে দেখো টুয়াইস কাজ, তাহলে দ্বিগুণ কাজ মানে কি, দ্বিগুণ, 2 গুণ। তাহলে এখানে দেখো 20 গুণ করলে 40, এখানে হচ্ছে কাটাকাটি হলে 4-এর 3, এখানে 4-এর 3, তাহলে 4-এর 3 4-এর 3 যোগ করলে 4-এর 3 ইন্টু 2, তাহলে 2 কাটলে 20, তাহলে 4 কাটলে এটা 5, 5 ওপরে 3 উঠলে 15 ডে। এবার বাই চান্স আমি ধরলাম এই কোশ্চেনটা পরীক্ষার হলে গিয়ে এই ফর্মুলাটা ভুলে গেলে সাপোজ, তখন অঙ্কটা নামাতে পারবে? ধরো বাই চান্স পরীক্ষা হলে কোশ্চেনে এইটা অপশানটা ভুলে গেলে তখন কেউ পারবে অঙ্কটা করতে? বলো, সজল পারবে?
না স্যার এবার দেখো ফর্মুলা ছাড়া কিভাবে করব। ফর্মুলা শিখলাম, ঠিক আছে, অ্যাপ্লাই করলাম। ফর্মুলা ছাড়াও দেখো আমার সব সময় এ প্ল্যানিংয়ের সাথে আমার বি প্ল্যানিংও শিখে রাখতে হবে। মানে প্রতিটা অঙ্ক আমরা 2-3টে রকমভাবে শিখবো, ঠিক আছে, প্রতিটা অঙ্ক আমরা 2-3 রকমভাবে শিখবো, অনেকভাবে আমরা শিখবো। এর সাথে আমরা বি প্ল্যানিংটাও শিখবো, যে আমি যদি এটা না পারি ওটা অন্যভাবে আমরা শিখবো। তা কীভাবে শিখবো ভালো করে বোঝো। এখানে 6 ম্যান অর 12 ওম্যান, মানে 6 ম্যান ইকুয়ালস টু 12 ওম্যান বলতে পারি, যেহেতু অর বলেছে, মানে 6 জন পুরুষ অথবা 12 জন মহিলা। তাহলে এখানে 6 কাটলে কত হচ্ছে 2। এটা অনেকভাবে করা যায়, তাও আমি তোমাদের বেস্ট মেথডটা শেখাচ্ছি। ম্যান আর ওম্যানের রেশিও কত 2:1, মানে একজন পুরুষ যদি 2 ইউনিট কাজ করে একজন ওম্যান কত ইউনিট কাজ করবে 1 ইউনিট। তাহলে 6 জন পুরুষ, তাহলে 6 জন পুরুষ 6 জন ম্যান কত করবে 6 দুগুণে 12 ইউনিট, 12 ইউনিট কত দিনে করছে 20 দিনে। তাহলে 20 দিনে করলে প্রতিদিন 12 ইউনিট করে করছে, 20 দিনে করলে টোটাল ওয়ার্ক কত 240, টোটাল ওয়ার্ক কত 240। তাহলে দ্বিগুণ কাজ বলেছে, তাহলে দ্বিগুণ কাজ মানে কি আরও 2 গুণ করতে হবে, মানে কত 480 ইউনিট। এবার দেখো এখানে 8 ম্যান, তাহলে 8 ম্যান 2 গুণ করলে 8 দুগুণে কত হচ্ছে 16 ইউনিট। আর 16 ওম্যান কত 1 ইউনিট করে, তাহলে 1 ইউনিট করলে কত 16 ইউনিট। তাহলে টোটাল এরা কাজ করছে কত 32 ইউনিট। তাহলে 480 ইউনিট করতে টাইম লাগবে 480/32, দেখো 30 2 15 এখন আমি ফর্মুলা ছাড়াও সলভ করে দিলাম। আর একটা ভাবে করা যায়, সেটা আর করাচ্ছি না, সেটা অনেক বড় হবে। সেটা কিভাবে, সেটা হচ্ছে তোমার হচ্ছে এ দিয়ে, মানে ওই রিপ্লেসমেন্ট দিয়ে, ম্যান আর ওম্যানের রিপ্লেসমেন্ট দিয়ে করতে হয়, সেটা আর আমি এখানে করাচ্ছি না। তাহলে বুঝতে পারো, দেখো রেশিওর কনসেপ্ট দিয়ে আমি এটা সলভ করে দিলাম, ইউনিট দিয়ে, টোটাল দিয়ে আর এফিসিয়েন্সি দিয়ে সলভ করলাম। তাহলে বুঝতে পারছো একটা জিনিস কতভাবে করা যায়। সবভাবে আমরা শিখবো, সব অ্যাঙ্গেল দিয়ে শিখবো এবং ভালোভাবে বুঝে বুঝে করব, যাতে আমার কি কোনো জিনিস প্রবলেম না হয়। বুঝতে পেরেছো? বলো, যে কটা হয়েছে কারো ডাউট আছে? না স্যার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? এবার এটা আমি রেকর্ড ইউটিউবে দিয়ে দেবো, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পারলে শেয়ার করে দিও। আমি প্রতি উইকে একটা করে ইউটিউবে চ্যানেলে তোমাদের জন্য ভিডিও রাখবো, ঠিক আছে? আর সবাই পারলে এটাকে শেয়ার করো আরও বেশি বেশি করে, যাতে আমি আরও ভিডিও বা আরও ক্লাস নিতে পারি। আর এইভাবে আমরা খুব ইজিতে খুব সুন্দরভাবে আমরা কিন্তু ম্যাথ শিখবো, ঠিক আছে? কোনো ফর্মুলা নয়, কোনো অ্যারিথমেটিকে কোনো ফর্মুলা নয়, কোনো মানে একদম বুঝবো এবং অঙ্ক হয়ে যাবে এবং মুখে মুখে হবে সেগুলো। বলো, আজকের ক্লাসে কারো ডাউট আছে? দেখো সেলিং প্রাইস মানে বিক্রি দাম, বিক্রি দাম। কস্ট প্রাইস মানে হচ্ছে কেনা দাম, কস্ট প্রাইস হচ্ছে কেনা দাম। আর মার্ক প্রাইস হচ্ছে তোমার কি, মার্ক প্রাইস হচ্ছে তোমার যেটা ধার্য মূল্য, বাংলায় যেটা বলি আমরা ধার্য মূল্য। মার্ক প্রাইস কিন্তু হচ্ছে ধার্য মূল্য, ঠিক আছে? স্যার আরেকটা কথা স্যার, অঙ্কের কোশ্চেনগুলো স্যার যদি বাংলায় হতো তাহলে স্যার বুঝতে সুবিধা হতো। আচ্ছা, তোমাদের যেহেতু অঙ্কের কোশ্চেন বাংলায় বলছো, আমি যখন তোমাদের চ্যাপ্টার ওয়াইজ করাবো তখন কিন্তু তোমাদের আমি বাংলায় বলে দেবো, ঠিক আছে? তোমাদের আমি প্রথম কোশ্চেন বাংলায় বলে দেবো। দেখো বাংলায়, আমিও বেঙ্গল মিডিয়ামের স্টুডেন্ট, তাই বাংলা নিয়ে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? বাংলা নিয়ে এটা প্রবলেম হবে না। এই জন্যে তোমাদের বাংলায় যদি তোমরা কোশ্চেন শিখতে যাও না, বাংলা অনেক কিন্তু টাফ, মানে ল্যাঙ্গুয়েজের প্রবলেম থাকে অনেক, দেখবে পারছো না। সেক্ষেত্রে যদি ইংলিশ হয়তো প্রথম প্রথম অসুবিধা হবে, কিন্তু যখনই শিখে যাবে না অনেক ইজিভাবে শিখে যাবে এবং ধরতেও সুবিধা হবে তোমার। বুঝতে পেরেছো? তাই বাংলা আর ইংলিশ নিয়ে যদি কারোর কোশ্চেন বুঝতে হবে, আমি বাংলায় ওটা আমি অনুবাদ করে বলে দেবো যে এই কোশ্চেনটা এই বলেছে, ঠিক আছে? এই কোশ্চেনটা এই বলেছে। ঠিক আছে।
সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যে কজন ক্লাস করছো, আর পারলে শেয়ার করো, ঠিক আছে।